আমি শুয়ে আছি আর আমার কিউট বউটা তার চুল দিয়ে আমাকে বিরক্ত করতেছে, কিন্তু তবুও আমি উঠতেছি না। একসময় সে একদম আমার কাছে চলে আসে আর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরি। সে তো ভয় পেয়ে যায়। তারপর বলে, তার মানে তুমি এতক্ষণ জেগেছিলে? আমি বললাম, হ্যাঁ। তো তুমি কি ভাবছিলে ঘুমিয়ে আছি? তারপর যেই না আমার বউয়ের মুখ আমার মুখের কাছে নিয়ে এসেছি, অমনি মনে হচ্ছে কেউ একজন আমার কম্বল ধরে টানতেছে। তাই তাড়াতাড়ি উঠে পড়ি আর দেখি আমার মা আমার কম্বল ধরে টানতেছে। আপনারাই বলেন তো কেমন লাগে? আমার এমন সুন্দর স্বপ্নটা ভেঙে দিল। আমি এমনিতেই সিঙ্গেল, কত কষ্ট করে একটা স্বপ্ন দেখছিলাম, সেটাও আমার নিজের মা ভেঙে দিল। মন্ডা চাই কচু গাছের ডালের লগে ঝুলতে, কিন্তু ঝুলমু না যদি ডালটা ভেঙে যায়। এবার আসুন। তাই মায়ের ওপর রাগ দেখিয়ে বললাম, তুমি কি আমার নিজের মা? এই সকালবেলা নিজের ছেলের কম্বল নিয়ে টানাটানি করতেছো? ওই ফাজিল, ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে, আর তুই সকাল বলতেছিস? অতঃপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। আমি বললাম, ধুর মা, আর একটু আগে ডাক দিবে না? কলেজের জন্য কত দেরি হয়ে গেল। আর তোর কলেজে যাইতে হবে না। কেন? ঋতু আসতেছে, ওকে নিতে বাস স্ট্যান্ডে যা। ও কেন আসতেছে? আর কয়দিনের জন্য? কয়দিনের জন্য না, ও এখন থেকে এখানেই থাকবে, আর তোর কলেজেই ভর্তি হয়েছে। এখন যা, ফ্রেশ হয়ে নে, আর আমি নিচে যাচ্ছি নাস্তা তৈরি করতে। নাস্তা করে ওকে নিতে যাবি। ওকে। তারপর আর কি, এক দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। আসুন, ফ্রেশ হতে হতে পরিচয় দেই, হইলে আবার আমাকে পাগল ভাবতে পারেন যে পরিচয় ছাড়াই বকবক করতেছি। তাই পাগল আপনারাই হন। আমি পরিচয় দেই। আমি মোহাম্মদ আরফাত রহমান, বাবা মার দুমাত্র সন্তান। মানে আমার একটা বোনও আছে। আর আমার বাবা ব্যবসা করে, মা গৃহিণী। আমি অনার্স প্রথম বর্ষ, আর যাকে আনতে যাব সে হলো আমার ফুফাতো বোন ঋতু, অনার্স দ্বিতীয় বর্ষ। এতটুকুই জানেন, বাকিটা গল্প পড়ে জানতে পারবেন। এর মধ্যে আমার ফ্রেশ হওয়া শেষ। তারপর নিচে গেলাম, কিছু নাস্তা করলাম আর বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে। এরই মধ্যে মাহির ফোন। আপনাদের বলে রাখি, আমার দুইটা ফ্রেন্ড আছে, জিগারের দোস্ত, একটা আবিদ আর একটা মাহি। হ্যালো। বল। কি রে, কলেজে আসবি না? দোস্ত, আজকে না আমার শরীরটা খারাপ লাগতেছে, তাই যেতে পারবো না। মিথ্যা বললাম। সত্যিটা বললে জ্বালাতে জ্বালাতে শেষ করে দিত যে আমি একটা মেয়েকে আনতে যাচ্ছি। কেন রে, খুব খারাপ লাগছে নাকি? আমরা আসবো? আরে না, সেরকম না, এমনি রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে সাবধানে থাকিস। বাই। আর কোনো দরকার হলে ফোন দিস। ওকে বাই। মাহির সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এসে দেখি কোনো বাস আসেনি, আর আমি জানিও না কোন বাসে আসতেছে। তাই আমি বসার জায়গায় বসে আছি। একটু পর দুটা বাস আসলো। একটু পর হঠাৎ কেউ একজন আমার চোখ ধরে ফেললো, আর আমি ভয়ে হুট করে তাকে জড়িয়ে ধরলাম। তারপর সে আমার চোখ জোড়া ছেড়ে দিল, আর আমি তার দিকে ঘুরেই অবাক। মনে হচ্ছে আমার সামনে কোনো এক পরী দাঁড়িয়ে আছে। ওকে সেই ছোটবেলায় দেখেছি, আমার তো ওর দিক থেকে চোখই ফিরছে না। এরই মধ্যে ও বলে উঠল, এই কি দেখিস এমন করে? পরী দেখি। কি? এখানে পড়ে আসলো কোথা থেকে? এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। দেখলাম ঋতু বেশ লজ্জা পেয়েছে, যা দেখেই বোঝা যাচ্ছে। তাই আর কিছু না বলে একটা রিক্সা ডাক দিলাম আর দুজনে উঠে পড়লাম। তারপর রাস্তায় আসার সময় দেখলাম ও বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আর আমি তাকাতেই চোখ ঘুরিয়ে নিচ্ছে। তারপর হঠাৎ সে বলে উঠল, তোকে তো জিজ্ঞেস করাই হলো না, কেমন আছিস? কেমন আছিস? ভালো, আপনি? আমিও ভালো। তারপর আর কোনো কথা হয়নি আমাদের, সোজা বাসায় চলে আসলাম। এসে কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশেই দাঁড়িয়েছিল আমাদের আসার অপেক্ষায়। তারপর ঋতু সোজা আম্মাকে জড়িয়ে ধরল আর বলল, কেমন আছো মামি? ভালো মা, তুই কেমন আছিস? ভালো। মামা কোথায়? আমি আসছি তাও। মন খারাপ করিস না মা, এখনই চলে আসবে, কি একটা দরকারি কাজ আছে তাই গেছে। তারপর মা বলল, আরাফাত, যা তো ঋতুকের ঘর দেখিয়ে দে। ঋতু আপা আসেন। আমি আপু বলাতে সে রেগে বোম হয়ে গেল।
মা সামনে আছে তাই আর কিছু বলতে পারলো না। তারপর আমি ওনাকে ওনার ঘর দেখিয়ে দিয়ে নিজের ঘরে এলাম আর গোসল করে নিলাম। একটু পর মা এসে দুপুরের খাবারের জন্য ডেকে গেল। আমি আপুর রুমে গেলাম, দেখি সাজতেছে। তা আমি বললাম, খাবেন না? সেই বলল, চল। তারপর আমরা নিচে গেলাম, দেখি আব্বু আর আম্মু বসে আছে আমাদের জন্য। ঋতু গিয়ে তো আব্বুকে জড়িয়ে ধরলো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে গেলাম আর আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে হঠাৎ করে ঋতু এসে ডাকতে লাগলো আর বলল, এই আরাফাত, উঠ না, চল বাইরে থেকে ঘুরে আসি। দূর, এই সময় আর ডাক দিস না, যাব না, ঘুমাতে দেন। দাঁড়া, তোর ঘুমানো বের করতেছি। তারপর সে আমার উপর থেকে আমাকে মারতে লাগলো। এই কি করছেন, ছাড়েন, আমি যাব তো যাব। তারপর ঋতু ছেড়ে দিল আর বলল, যাবি না বলে? হুম, দেখলি তো আমি কিরকম? দেখলাম তো, একদম শাকচুন্নি। মনে মনে বললাম, হইলে খবর করতো। তারপর ওকে নিয়ে ঘুরতে গেলাম। রাতে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করছিলাম। এমন সময় আম্মু বলল, কালকে থেকে ওকে আমাদের কলেজে ভর্তি করে দিতে আর একসাথে যেতে। আমিও হ্যাঁ বলে চলে আসলাম ঘরে। এসে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমার বুকের ওপর ভারী কিছু অনুভব করতেছি। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি তো ভয়ে শেষ, তাই এক লাফ দিয়ে উঠেছি। তারপর দেখি ঋতু আপু আমার উপর শুয়ে আছে। এর মধ্যে আমার এরকম করা দেখে সেও উঠে পড়েছে। তারপর আমি তাকে বললাম, এই, আপনি আমার রুমে কেন আসছেন? আর আমার বুকের ওপর মাথা দিয়ে কেন শুয়েছিলেন? জানেন মুই কত ভয় পাইছি? আহালে, বাচ্চা ছেলে ভয় পাইছে। কোথায় ভয় পাইছে দেখি তো। এই, আপনি আপনার এই শয়তানি হাসি বন্ধ করেন তো। কি জন্য আসছেন তাই বলেন। কেন বাবু, আমার হাসি দেখে তোমার কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখ, চুপ করলাম। এবার খুশি? খুশি। এবার বলেন, মোর ঘরে আপনি কি করেন? একা একা ভালো লাগছে না বুঝি? ও হ্যালো, ভালো লাগবে না কেন? আমার মোটেও ইচ্ছে নাই তোর রুমে আসার। মামি বললো তোকে ডাক দিতে, তাই আসলাম। কলেজে ভর্তি হইতে যাব না সেই জন্য, নইলে জীবনেও তোর রুমে আসতাম না, ডাকা তো দূরের কথা। আচ্ছা বুঝলাম। তো মোর বুকে মাথা দিয়ে কে ছিল? আমি ছিলাম। আসলে তোকে ডাকতে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস, আর আমি তোর পাশে বসে ডাকিতেছিলাম। কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি, আর ঘুমিয়ে পড়ছিলাম, বুঝলি? বুঝলাম। বুঝলেই ভালো। তো এখন কি শুয়ে থাকবি নাকি উঠবিও? উঠতেছি, আপনি যান। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর সে চলে যেতে লাগলো আর আমি তার যাওয়া দেখতেছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। ধুর, বালের ফোনটা দিল একটা রোমান্টিক মুহূর্ত নষ্ট করে। বাল, ভালো লাগে না আর। তাই রাগ নিয়ে ফোনটা ধরলাম। হ্যালো। হ্যালো, কী রে, কী খবর তোর? মাহি বলল তোর নাকি শরীর খারাপ, তো এখন কেমন আছিস? সেরকম কিছু না, এমনি। এখন ভালো আছি। ও, ভালো। তো আজকে কি কলেজে আসবি? যাব। ওকে, আয়, দেখা হবে কলেজে। বাই। ওকে, বাই। তারপর ফোনটা কেটে দিলাম আর ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামতেই মা বলল ঋতুকে ডেকে নিয়ে আসতে। তাই চলে গেলাম ঋতুর রুমে। হঠাৎ করে তার রুমে যাওয়াতে যা দেখলাম তা দেখার জন্য মোটেও তৈরি ছিলাম না। দেখলাম ঋতু শুধু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। আমি তো দেখেই হাঁ হয়ে গেছি। ঋতু আপুর ফর্সা পেট দেখা যাচ্ছে আর তার সাথে ওর সুন্দর নাভি। আমাকে দেখেই সে শাড়িটা নিজের শরীরের উপর দিল আর আমি খেতে আসেন বলেই দৌড়ে চলে আসলাম। এসে সোজা খাওয়ার টেবিলে বসলাম। আমাকে দেখে মা বলল, কিরে, ঋতু কই? আমি বললাম, আসতেছে। তারপর ঋতু আসলো, এসে আমার সোজা বসলো। একটু পর আব্বু আসলো। তারপর আমরা সবাই খাওয়া শুরু করলাম। এর মধ্যে আব্বু বলল, আরফাত, আব্বু বলো। ঋতু কলেজ তো আজকে ভর্তি করে দিবে। তোদের প্রিন্সিপালের সাথে কথা বলে রাখছি, আর ওকে প্রতিদিন তোর সাথে নিয়ে যাবি আর নিয়ে আসবি, বুঝলি? তারপর আমার খাওয়া শেষ হলো, আমি বাইরে চলে আসলাম। এসে ঋতু আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম।
একটু পর সে আসলো, আর আমি খাওয়ার সময় খেয়াল করিনি, শরম পাইছিলাম তো। এখন দেখলাম আপু নীল শাড়ি পরেছে, আপুকে একদম পরীর মতো লাগতেছে। আমি তো তার দিক থেকে চোখই ফেরাতে পারছি না। হঠাৎ সে বলে উঠল, কি রে, এমন হাঁ করে কি দেখিস? আর এভাবেই কি সারাক্ষণ দেখতে থাকবি নাকি? তার কথায় আমার হুঁশ ফিরে এলো, আর আমি তার দিক থেকে চোখ নামিয়ে নিলাম। তারপর মনে মনে বললাম, একটু আগেই যা দেখলাম আর কি দেখমু। তারপর সে আবারও বলে উঠল, ওই কি ভাবতেছিস? কিছু না। তো রিক্সা ডাক দে। হুম। তারপর আমি রিক্সা ডাক দিলাম, সে উঠে পড়ল, আর সাথে আমিও। একটু পর সে বলে উঠল, আমাকে কেমন লাগতেছে বলি না তো? আমি তাকে রাগানোর জন্য বললাম, একটু ভালো লাগছে না, পুরাই ময়দা সুন্দরী লাগতেছে আপু। হুম হুম। একে তো খারাপ বলেছি, তার উপর আপু, যা শুনলে বোম হয়ে যায়। এবার আপনারাই বলেন কি হতে পারে। এটা শোনা মাত্রই তার চোখগুলো লাল হয়ে গেল, আর আমার দিকে তাকালো। আমি তো দেখেই ভয়ে শেষ। তারপর সে আমাকে বলল, আমাকে আপু বলছিস তাই না? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তার উপর আবার কি বলছিস? হ্যাঁ, মনে পড়েছে, আমি ময়দা সুন্দরী তাই না? বলেই সে আমার চুলগুলো টানতে লাগলো, আর আমি বললাম, আমার ভুল হয়েছে, আমার মুখ ফুসকে বলে ফেলেছি আপু। আর হ্যাঁ, আপনাকে খুব সুন্দর লাগছে। আমি একটু রাগানোর জন্য এমনটা বলেছি। কিন্তু কে শুনে কার কথা। এক সময় আর না পেরে তার চুল ধরে তার মুখটা আমার মুখের সামনে আনলাম, তারপর 4 ঠোঁট এক করে দিলাম। এমনটা হওয়ায় সে পাথরের মতো হয়ে গেল। টানা 5 মিনিট পর তাকে ছেড়ে দিলাম। তারপর কেউ আর কারো দিকে তাকাচ্ছি না, আর কোথাও হয়নি। এভাবে কলেজে চলে আসলাম। এসেই চলে গেলাম প্রিন্সিপালের রুমে, কারণ ঋতুকে তো ভর্তি করাতে হবে। স্যারের রুমের সামনে এসে, স্যার আসতে পারি? আরে আরাফাত যে, আসো আসো, ভিতরে আসো, বসো। ধন্যবাদ স্যার। ঋতুকে দেখিয়ে বলল, তুমি কি ঋতু? জি স্যার, আমি ঋতু। তোমার মামার সাথে একটু আগেই কথা হয়েছে। ও, তো মামা কি বললেন? বললেন ভর্তি করে দিতে। তো তুমি কি তোমার সব কাগজ নিয়ে আসছো? স্যার, এই নেন। তারপর স্যার সব কাগজ দেখলো আর বলল, রেজাল্ট তো ভালোই। তারপর তাকে ভর্তি করে নিল, আর আমাকে বলল ক্লাসটা দেখিয়ে দিতে। জি স্যার, এখন তাহলে আসি। আসো। আর হ্যাঁ, দুজনকেই বলছি, মন দিয়ে পড়াশোনা করো, ওকে? ওকে স্যার। গুড, এখন আসতে পারো। ওকে স্যার। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম, আর ঋতুকে ওর ক্লাসে দিয়ে আসলাম, আর আমি আমাদের পছন্দের জায়গায় গাছতলায় চলে আসলাম। এসে দেখি মাহি আর আবিদ বসে বসে আড্ডা দিচ্ছে। আমিও গেলাম আর বললাম, কেমন আছিস রে তোরা? আমরা আর কেমন থাকবো, যেমন ছিলাম তেমনই। কিন্তু তুই তো মনে হয় ভাবিকে নিয়ে খুব ভালোই আছিস, তাই না? মানে তোর কথা ঠিক বুঝলাম না। না বোঝার তো কিছুই নেই। তুই যে একটা মেয়ের সাথে এক রিক্সায় কলেজে আসলি, মেয়েটা কে? আরে ওটা তো আমার। কি বল বল কে? জিএফ পাইয়া আমাদের ভুলে গেলি? তারপর তাদের আচ্ছা মতো পিটালাম, আর বললাম ওটা আমার ফুফাতো বোন, আমাদের কলেজে চান্স পাইছে, তাই এখানেই ভর্তি হয়েছে আর পড়বে, বুঝলি? বুঝলাম। গুড। এর মধ্যে হঠাৎ ক্লাসের ঘন্টা পড়ে গেল, আর আমি বললাম, চল ঘন্টা পড়েছে, ক্লাসে যাই। চল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম, ক্লাস করলাম। আমরা আবার ভালো ছেলে, 2টার বেশি ক্লাস করি না। তাই 2টা ক্লাস করে আবারও গাছতলায় চলে আসলাম। একটু পর দেখি আপু আসলো, সাথে কয়েকটা মেয়ে, হয়তো নতুন বন্ধু বানাইছে। তারপর আমাদের কাছে এসে বলল, কিরে ক্লাস বাদ দিয়ে এখানে কি? তারপর আমরা পিছনে তাকালাম, আর আবিদ বলল, এটাই ভাবি না? তাই তো মনে হচ্ছে। চুপ শালা, মুখ বন্ধ করে রাখতে পারিস না? তারপর ওরা চুপ হয়ে গেল, আর আমি আপুকে বললাম, এমনি ভালো লাগছে না, তাই আর ক্লাস করিনি। ও, তো আপনি এখানে? আমারও। চল বাসায় যাই। তখন আমি আবিদ আর মাহির দিকে তাকালাম। ওরা বলল, তাকাতে হবে না, যা যা। আমি আর কিছু না বলে চলে আসলাম। আসার সময় শুনতে পেলাম, মানে ওরা বলল, খাওয়াতে তো কিন্তু একদিন হবেই তোর, মনে রাখিস আরাফাত। তারপর আমরা বাসায় চলে আসলাম। আমি কলিং বেল দিলাম, আর আম্মু এসে দরজা খুলে দিল।
তখনই ঋতু বলে উঠল, মামি জানো তোমার ছেলে না খুব খারাপ। কেন রে মা, কি করেছে ওই বান্দরটা? জানো মামি, আমরা যখন আসছিলাম বাড়িতে হঠাৎ তোমার ছেলে বলল, তুই দাঁড়া আমি আসতেছি, বলি একটা দোকানে গেল আর 1 প্যাকেট সিগারেট নিয়ে আসলো, সাথে একটা খেতে খেতে। আমি কত বারণ করলাম কিন্তু শুনলো না। তারপর আমি তার থেকে সিগারেটটা ফেলে দিছি, সে রাগ দেখিয়ে আমাকে থাপ্পড় দিছে। আমি তো এটা শুনে মনে হয় আকাশ থেকে পড়লাম। তারপর আমি ঋতুর দিকে তাকালাম, দেখছি হাসতেছে। আমার তো সেই রাগ উঠল, ইচ্ছে করছে মেরে একেবারে শেষ করে দেই। কত বড় মিথ্যা কথা বলল আম্মুর সামনে। তারপর আম্মুর দিকে তাকালাম, আর সাথে সাথে ঠাস ঠাস করে 2টা পড়লো আমার গালে। আর আম্মু তো রেগে আগুন। আম্মু তখন আমাকে বলল, এই শিক্ষা দিয়েছি তোকে হুম? এই শিক্ষা দিয়েছি যে রাস্তাঘাটে সিগারেট খাবি হুম? আমি তখন ভালো ছেলের মতো কান্না কান্না ভাবে বললাম, বিশ্বাস করো আম্মু, আমি সিগারেট খাইনি। ঋতু মিথ্যা বলতেছে, আমাকে ফাঁসানোর জন্য এসব বানিয়ে বানিয়ে বলতেছে। তখন আম্মু বলল, ওই আমার মেয়ে মিথ্যা বলবে কেন হুম? ও তোর কোন জন্মের শত্রু যে মিথ্যা বলবে হুম? এরই মধ্যে ঋতু বলে উঠল। থাক মামি, ছেড়ে দাও, আর কিছু বলো না, আমিও অনেক বকেছি। তখন আম্মু বলল, আমার মেয়ে বলল বলে তোকে ছেড়ে দিলাম, নয়তো। হায় রে দুনিয়া, নিজের মা দেখি আজকাল নিজের কথায় বিশ্বাস করে না। কোথাকার বালের মেয়ে তার কথা বিশ্বাস করে, যে কিনা মিথ্যা বলতে ওস্তাদ। মনে মনে বললাম। এরই মধ্যে আম্মু আবারও বলে উঠল। আর যেন কোনোদিন না শুনি এসব খাওয়ার কথা। আমি শুধু মাথা নেড়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে আমার তো খুব রাগ হচ্ছিল। ঋতুর বাচ্চা কেমনি এটা করতে পারলো আমার সাথে? কেন আম্মুকে এসব বললো? কোথায় বলবো না ওর সাথে? তারপর ওয়াশরুমে চলে গেলাম। একটু পর বাইরে আসলাম, এসেই দেখি আবিদ ফোন দিচ্ছে। আমি ফোনটা ধরলাম। হ্যালো। হ্যালো, কি খবর? বাসে পৌঁছেছিস? বাসায় তো পৌঁছেছি, কিন্তু খবর ভালো না। কেন, কি হয়েছে? শোন তাহলে। তারপর সব খুলে বললাম। তারপর বললাম, খুব রাগ হচ্ছে রে ভাই, ঋতুর বাচ্চাকে একটা শাস্তি দিতেই হবে। তখন আবিদ বলল, শোন, এখন সব ঠিক করে না, ঝামেলা করিস না, আমরা তো আছি নাকি? ঠিক একটা শাস্তি দিয়ে দিব, ভরসা রাখ আমাদের উপর। ওকে, কিন্তু তোরা আমার সাথে থাকবি তো? মানে শাস্তি দিবি তো? অবশ্যই, তোর সাথে এমনটা করেছি, শাস্তি না দিলে হয়? ওকে, তাহলে এখন রাখি, বাই। ওকে, বাই। তারপর ফোন কেটে দিলাম। একটু পর দেখি ঋতু আসলো আমার ঘরে। আমি দেখেই মুখ ঘুরিয়ে নিলাম। তখন ঋতু আমার কাছে আসলো আর বলল, রেগে আছিস আমার উপর? না, তুই মুখ ঘুরিয়ে আছিস কেন? এমনি। সরি প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে এভাবে মামির কাছে মার খাওয়াতে চাইনি। কে মেয়ে দেখছেন, মার খাইয়া এখন বলতেছেন চাই না? তারপর ঋতু আবার বলল, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। আসলে সকালে তুমি আমাকে আপু বলেছিলে, আর আমাকে ভালো লাগছিল না বলেছিলে, তাই রাগে এমনটা করেছি, প্লিজ সরি। তখন আমি মনে মনে ভাবলাম, এত করে যখন বলছে তখন মাফ করে দেই, আর আমাদেরই তো প্ল্যান আছেই তোমাকে শাস্তি দিব। হঠাৎ সে আবারও বলে উঠল, বুঝেছি, মাফ করনি, তাকাও তো আমার দিকে। আমি তাকালাম, আর সাথে সাথে সে আমার চুল শক্ত করে ধরে আমার মুখ আর তার মুখের সামনে নিয়ে গেল, আর 4 ঠোঁট এক করে দিল। আমি তো মূর্তির মতো হয়ে গেছি, ভাবতেও পারিনি ঋতু এমনটা করবে। এভাবে 5 মিনিট থাকার পর ঋতু আমাকে ছেড়ে দিল আর বলল, মামি খেতে রাখতেছে, নিচে আসো, বলেই চলে গেল। আমি তখন ভাবতে লাগলাম, একটু আগে কি হলো? আর হঠাৎ মনে হলো ঋতু তো আমাকে তুমি করে বলল, তার মানে ও কি আমাকে ভালোবাসে নাকি? ধুর, আমি এসব কি ভাবতেছি, ও কেন আমাকে ভালোবাসবে? তারপর আর কিছু না ভেবে নিচে চলে গেলাম খেতে। তারপর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম, এসেই ঘুমিয়ে গেলাম। বিকেলে হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি লাফ দিয়ে উঠে দেখি কে ফোন করলো। তারপর ফোনটা হাতে নিলাম, দেখি মাহি ফোন করেছে, ধরলাম। হ্যালো। কিরে কই তুই? এই তো দোস্ত, বাসায় ঘুমাইতেছি। অনেক ঘুমাচ্ছিস, এখন তাড়াতাড়ি রেডি হয়ে বটতলায় চলে আয়। ওকে, আসতেছি 10 মিনিট। ও, আপনাদের বলে রাখি, আমরা বটতলা নামের এক জায়গায় আড্ডা দেই।
তারপর আর কি উঠে ফ্রেশ হলাম, হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বটতলায়। একটু পর চলে আসলাম বটতলায়, এসে দেখি হারামি দুইটা বসে আছে। আমি গেলাম। আসিস বস। হুম। মামা 3 কাপ চা দাও তো। ভাই আমি আজকের বিলটা দিমুনি, ওকে? হ, আমাদের তো ভূতে ধরেছি, তাই না? এই সামান্য চায়ের বিল দিয়ে তো ট্রিট শেষ। ওটি হচ্ছে না মামা। ঠিক বলেছিস। শালা তো দেখি আমাদের ঠকাতে আসছিল, এখন নিজেই ঠকে গেল। মনে মনে বললাম শালারা ধরতে পারছে রে, ধুর। তারপর একটু ভাব নিয়ে বললাম, আমি চায়ের বিল দিতে চাইলাম যাতে তোদের টাকা বাঁচে। তোরা তো শুনলি না, আমাকে যা নয় তা বলতেছিস। ভালো। মামা তুমি এখন যখনই ভাবলাও কাজ হবে না, তোমাকে কিন্তু খাওয়াতেই হবে। ঠিক আছে খাওয়াবো। তার আগে আমাকে যেটা ফোনে বলেছিলি তার একটা ব্যবস্থা করে দে তারপর। আরে মামা, এই জন্যই তো তোমাকে ডেকেছি। আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। তো বল ভাই, কি প্ল্যান? আরে দাঁড়াও, বলতেছি। তার আগে বল, ঋতু আপু কি তোকে পছন্দ করে, মানে কেয়ার করে? শোন, তাহলে আমরা 3 জন তো শুধু জানি মাহি জিএফ আছে, আর তোর তো কেউ জানি না, তাই না? ও, আপনাদের তো বলা হয়নি তাই না? মাহির জিএব আছে, তার জন্য সরি। হ্যাঁ, মাহির একটা জিএব আছে, এটা শুধু আমরা 3 জনই জানি। এখন আপনারা জানলেন, কাউকে আবার বললেন না যেন, তাহলে কিন্তু মাহি আমারে মারবে। আবিদের এই কথা শুনে মাহি কাঁদতে লাগলো। আরে ওরে কেউ পানি দে। তারপর আমি বললাম, আছে তো। তো জিএফকে কিছুদিন তোর নিজের জিএফ বানিয়ে ঋতুর সামনে অভিনয় করবি, তাহলেই দেখবি সে জ্বলতেছেই, আর এভাবে তোকে শাস্তি দিতে পারবি। কেমন লাগলো বল আইডিয়াটা? বললাম, ঠিকই বলেছিস। বালে ঠিক বলেছিস, আর বালের আইডিয়া। আমি আমার জিএফ তোরে দিমু না। দে না প্লিজ দোস্ত, আমি তো আর একেবারের জন্য নিচ্ছি না, কয়েকদিনের জন্য শুধু তো অভিনয় করবে। আরফাত তো ঠিকই বলেছে। তুই আর একটা কথাও বলবি না, শালা তোর জন্য এসব হলো। তারপর অনেক বুঝিয়ে মাহিকে রাজি করালাম এবং বলে আসলাম কালকে ওর জিএফকে নিয়ে আসতে কলেজে। তারপর বাসায় চলে আসলাম, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আপুর সাথে একটু কথাও বলিনি, শুধু মনে মনে বলতেছি কালকে থেকে তোমার হবে। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কলেজে গেলাম, কারণ মাহির জিএফকে সব বুঝিয়ে দিতে হবে। তারপর কলেজে গেলাম, দেখলাম ওরাও চলে আসছে। তারপর মাহির জিএফের সাথে কথা বলে সব বুঝিয়ে দিলাম। আর হ্যাঁ, মাহি সব বলে রাখছে, তাই বেশি কিছু করতে হয়নি। একটু পর আমরা গাছতলায় বসে আছি, মাহির জিএফ আমার পাশে। তখন দেখলাম আপু আসতেছে, তাই আবিদ আর মাহি চলে গেল। আমি আর মাহির জিএফ হাত ধরে বসে রইলাম। আমাদের এরকম অবস্থায় আপু দেখে আমাদের কাছে আসলো, আর যা করলো আমি তো ভাবতেও পারিনি যে আপু। তারপর আমরা গাছতলায় গিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম, আর একটু পর আপু আসতেছিল, যা দেখে মাহি আর আবিদ উঠে চলে গেল। তারপর আমি আর মাহির জিএফ হাত ধরে বসেছিলাম। আপু আমাদের দেখতে পাইছে, আর এটা দেখা মাত্রই তার সেই রাগ উঠে গেল, আর চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে এমন অবস্থা। তারপর আপু আমাদের কাছে আসলো, আর এসেই, আপনারা কি ভাবছেন আমাকে দিছে? আরে না, মাহির জিএফকে দিছে। আমি ভালো ছেলে বুঝলেন, সেটা আপু জানেই, তাই মুইকে দেয়নি এমন একটা ভিটামিন। তারপর আপু বলতে লাগলো, এই মেয়ে, কলেজে কি এসব করতে এসো? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে একটা ছেলের সাথে গাছতলায় বসে প্রেম চলছে। সরি আপু, আর কিছু বলতে পারলো না, তার আগেই ঠাস করে আরেকটা দিছে আপু। আহারে, বেচারি নাটক করতেছে, ভিটামিন খাচ্ছে। আর তাকে থামিয়ে দিয়ে আবার আপু বলল, কোনো সরি না, আর যেন কখনো এসব না দেখি, বুঝে গেছে? শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে চলে গেল। আর আমি এতক্ষণ নির্বাকের মতো দেখছিলাম এসব। এরপর মাহির জিপ চলে যাওয়ার পর আপু আমার দিকে তাকালো। আমি একবার তাকিয়ে বুঝতে পারছি আমার কপালে দুঃখ আছে, কারণ তার চোখ দেখে মনে হচ্ছে এখনই আগুন বের হবে। তাই আমি আর তার দিকে তাকালাম না, চোখ নামিয়ে নিলাম, আর সাথে সাথেই ঠাস ঠাস ঠাস। ওমা, এবার দেখি থাপ্পড়টা আপু আমাকে দিচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করেননি, বরং চাইছেন যাতে আমি মার খাই, তাই না? দুষ্টু সবাই। আসুন
আমি যেহেতু থাপ্পড়টা খেয়েই ফেলেছি তখন কি আর করার, শুধু একটা কথাই বলি, আপনারাও যাদের বিয়ে হয়েছে তারা এখন থেকে বউয়ের হাতে থাপ্পড় খান, আর যারা করেননি তারা যেন বিয়ের পর খায়। মজা করে বললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না, আর আমার দোয়া আমি মন থেকে করিনি, তাই চিন্তা নাই। তারপর আপু আমাকে বলল, এসব কি তুই মেয়েদের সাথে হাত ধরে বসে থাকিস, তাদের সাথে প্রেম করিস? আপু আমি তো। চুপ, আর একটা কথাও বলবি না। তুই চল আজকে বাসায়, তারপর তোর হবে। প্লিজ আপু। বলতে না বলতেই ঠাস করে আবার চর। এবার আমি বুঝতে পারছি চরটা কেন দিল, আপু বলেছি তাই জন্য। সরি ঋতু, আর কখনো এমনটা হবে না, প্লিজ বাড়িতে গিয়ে কিছু বইলো না প্লিজ। আমার মুখ থেকে তুমি শুনে আমার দিকে তাকালো। দেখে বোঝা যাচ্ছে তুমি করে বলাতে রাগটা কমেছে। তারপর সে আমাকে বলল, কেন তুমি ওই মেয়েটার সাথে ওইভাবে বসেছিলে? কেন ওর সাথে প্রেম করতেছিলে? জানো না আমি তোমাকে? তুমি আমাকে কি কিছু না। না বললে কিন্তু আমি আবার ওই মেয়েটার কাছে চলে যাব। তখন ঋতু আমাকে জড়িয়ে ধরলো আর বলল, দেখি তো কেমন করে যাও। আরে কি করছেন, সবাই দেখছে তো নাকি? দেখুক, তাতে আমার কি? আপনার না হলেও আমার অনেক কিছু, ছাড়েন। তারপর জোর করে ঋতুকে ছাড়িয়ে নিলাম। তারপর আমি বললাম, তুমি যদি না বলো তুমি আমাকে কি, তাহলে কিন্তু আর কখনো তোমাকে তুমি করে বলবো না, আর কোথাও বলবো না। তারপর আমার দিকে তাকিয়ে আবার নিজের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি মনে মনে বললাম, এটা তো সেই কবে থেকেই শুনতে চাচ্ছি। তারপর একটু না জানার ভান করে বললাম, কি এসব কি বলতেছেন, মাথা ঠিক আছে তো নাকি? তারপর ঋতু বলল, আমার মাথা ঠিক আছে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, বলেই জড়িয়ে ধরলো। আরে পাগলি, সেই ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবাসি আমি, আর তোমাকে পেয়েও ফিরিয়ে দিব? আমার কথা শুনে ঋতু আমার দিকে তাকালো আর বলল, তাহলে এতদিন বলনি কেন? আর ওই মেয়ের সাথে এসব তাহলে কি ছিল? তারপর পিছন থেকে হাততালির শব্দ এলো। আমরা একে অপরকে ছেড়ে দিলাম। তখন মাহি আর আবিদ এসে বলল, তাহলে ভাবি শেষমেশ হয়ে গেল? ওই কিসের ভাবি? থাক, আর ঢং করতে হবে না, আমরা সবাই শুনেছি। আর হ্যাঁ আপু, সরি ভাবি, ওই মেয়েটা হলো আমার জিএফ। আপনাকে কালকের জন্য একটু শিক্ষা দেওয়ার জন্য আরাফাত এই নাটকটা সাজিয়েছে। মাহির কথা শুনে আপু আমার দিকে রাগি চোখে তাকালো। আমি বললাম, ভালো, সবই যখন বলে দিলি তাহলে এটাও বল বুদ্ধিটা কার ছিল? বাঁচত দিলি, তাহলে তোরা কেন বাকি থাকবি? আমার কথা শুনে ঋতু হয়তো কিছু বুঝতে পারছে, তাই সে বলল, মাহি, সত্যি করে বলতো আসল ঘটনা কি? ভাবি আমি বলতেছি, আসলে আরফাত কালকে আমাকে আপনি কি কি করেছেন সবই বলেছি। তারপর আমি বুদ্ধি করি ওকে এসব কথা বলি, যাতে আপনাদের ভালোবাসাও প্রকাশ পায় আর কোনো সমস্যাও না হয়। আপুর হাত থেকে বাঁচার জন্য এসব বলল। তারপর আপু কি যেন ভাবলো আর বলল, ঠিকই করেছো, থ্যাঙ্কস। আর আমার কানে কানে বলল, তুমি খালি বাসায় চলো আজকে। ওরা তখন বলল, ভাবি খালি থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না, খাওয়াতে হবে। তখন বললাম, ওই কিসের খাওয়া রে? পেটুক। দেখেছেন ভাবি, আমরা উপকার করলাম, তার জন্য একটু খাওয়ার কথা বললাম, আর ও আমাদেরকে পেটুক বলছে। তখন আপু বলে উঠল, আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। তার আগে তোমাদের বন্ধু তো আমাকে প্রপোজই করলো না, তাহলে ভাবি আর হলাম কেমনে বলো? ঠিকই তো, ওই হারামি ভাবিকে প্রপোজ কর যা। তখন ভাব নিয়ে বললাম, পারবো না। তখন ওরা বলল, কেন পারবি না? তখন বললাম, তোরা শালা সবাই বেঈমান, নিজেরা বাঁচার জন্য আমাকে ফাঁসাই দেস, আর নিজেদের ভুলের জন্য অন্যের ক্ষতি হলেও কিছু ভাবিস না। তখন ওরা বলল, ধুর, বাদ দে তো এসব, আর প্রপোজ কর। বললাম পারবো না। তখন ওরা কিছু বলার আগেই আপু বলে উঠল, কি বললি তুই? আরেকবার বলতো। আরে আমি তো বললাম প্রপোজ করব ভাবতেছি। তখন ওরা হাসতে লাগলো। আমি তখন রাগ দেখিয়ে বললাম, চুপ শালারা। তখন আপু বলল, তাড়াতাড়ি প্রপোজ কর, বেশি সময় নাই, আজকে না করলে হয় না? না হয় না, তাই আজকে করবে, আর এখনই। আচ্ছা ঠিক আছে, করতেছি,
এত রাগের কি আছে শুনি? বেশি না বকে প্রপোজ কর। তারপর প্রপোজ করতে শুরু করলাম। প্রপোজের কথা, তুমি আমার কাছে মেঘ, আমার কাছে পড়ি, দিব তোমাকে সময়, আমার হাজারো ব্যস্ততার ঝাড়ি, সকালের সূর্য তুমি, রাতের ওই চাঁদ, ভালোবাসায় জড়িয়ে রাখবো তোমায় সারাদিন রাত। হবে কি তুমি আমার পথ চলার সাথী, হবে কি আমার শেষ ভরসা? গোলাপে প্রথমে কলি আসে, পরে আসে ফুল, আমি তোমায় ভালোবাসি ঋতু, আই লাভ ইউ। তারপর ঋতু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, হ্যাঁ আমি তোমার সব হব। এরই মধ্যে ওরা দুজন বলে উঠল, অনেক হয়েছে প্রেম প্রীতি, এখন চলেন আমাদের ট্রিট দিবেন। যাবো তো। তার আগে মাহি, তোমার জিএফ কে? তাকে ডাক দাও। তারপর মাহি তার জিএফকে ডাক দেয়, সে আসে। তারপর ঋতুকে সরি বলে মাপ চায়, সেও মাপ করে দেয়। তারপর তারা সবাই মিলে একটা হোটেলে যায় এবং দুপুরে খাবার খেয়ে নেই এবং বাড়ি চলে যায়। এইভাবে আমাদের ভালোবাসার মধ্যে দিয়ে দিন চলতে থাকে। এভাবে কিছুদিন যায়। কয়েকদিন পর সকালে নাস্তার টেবিলে বসে সবাই বসে নাস্তা করতেছিলাম। হঠাৎ ঋতু বাবাকে যা বলল তা শুনে মনে হয় আমি আকাশ থেকে পড়লাম। মামা, কয়েকদিন পর সকালে নাস্তার টেবিলে সবাই মিলে নাস্তা করতেছিলাম, তখন হঠাৎ ঋতু আব্বুকে বলল, মামা আমি তোমাদের কাছে বোঝা হয়ে আছি, তাই না? আব্বু তখন খাওয়া বাদ দিয়ে ঋতুর দিকে তাকালো আর বলল, এই সময় কি কথা মামুনি, আমরা কখন তোকে এসব বলেছি যে এসব বলতেছিস? মামা তোমরা তো কিছু বলনি, বলেছে তো তোমাদের আদরের সন্তান আরাফাত। আমি তো ঋতুর কথায় আকাশ থেকে পড়লাম। আরে আমি এসব কখন বললাম? তখন আব্বু বলল, দেখছো আরফাতের মা তোমার ছেলে কতটা কুলাঙ্গার হয়ে গেছে, আমাদের মেয়েকে কি সব বলেছে ওকে। তো আমি বলেই লাফ দিয়ে উঠল চেয়ার থেকে। তখনই আম্মু আব্বুকে আটকালো আর বলল, দেখো এখন খাবার টেবিলে কিছু করো না, ও না বুঝে করেছে, এবারের মতো ছেড়ে দাও। তখনই ঋতু বলে উঠল, থাম মামা, মাফ করে দেন ওকে। আমার মেয়েকে দেখে শিখ, যাকে তুই কিনে এসব বলেছিস। আর হ্যাঁ, ওর জন্য আর তোর মার জন্য তুই আজকে বেঁচে গেলি, আর যেন জীবনেও এসব কথা না শুনি। আমি তো ভয়ে শেষ, তাই শুধু বলে মাথা নাড়ালাম, কারণ আমি বুঝতে পারছি যে আমি যাই বলি না কেন কেউ বিশ্বাস করবে না। তাই দোষটা নিজের ঘাড়েই নিলাম আর মনে মনে বলতে লাগলাম, ফুফুর বাচ্চা ঋতু, তোরে এটার শাস্তি আমি দিমুই দেখিস, তুই এই আরাফাতকে চিনিস না। তারপর আব্বু উঠে চলে গেল, সাথে আম্মু গেল। তখন আমি আর ঋতু ছিলাম টেবিলে বসে। তখন সে বলে উঠল, কি রে, কেমন বাস খাওয়ালাম? আর মেয়েদের দিকে তাকাবি? বল, তাদের সাথে কথা বলবি? ও এবার বুঝলাম কেন ঋতু আমাকে এত বড় বাঁশ দিল। আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি যে আমার মতো ভদ্র কিউট সাদাসিধা ছেলেকে ঋতু কেনই বা বাঁশ খাওয়ালো আর এসব বলল। আসুন একটু অতীত থেকে ঘুরে আসি। অতীত কয়েকদিন আগের কথা। আমি, মাহি আর আবিদ কলেজে গাছতলায় বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে মেঘলা ফোন করে। ও আপনাদের তো বলাই হয়নি, মাহির জিএফের নাম মেঘলা আক্তার। নামটা এমনি দেওয়া, কারো এই নাম হয়ে থাকলে প্লিজ কিছু মনে করবেন না। আর হ্যাঁ, আমার বন্ধু মাহিকে খেপাবেন না, না হলে সে কিন্তু আমাকে মারবে। আমরা ভালোবেসে মেঘলা বলে ডাকি। থুক্কু, মাহি ভালোবেসে মেঘলা বলে ডাকে, তাই আমরাও ডাকি। আমরা জিগারের দোস্ত কিনা। তারপর মাহি ফোনটা ধরে তখন মেঘলা বলে, কোথায় আছো তুমি? এই তো সোনা, আরাফাত আর আবিদের সাথে কলেজের সেই গাছতলায় বসে আছি। কেন, কি হয়েছে? আসলে আমি না একটু শপিং করতে যাব, তুমি কি আসতে পারবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো, আমি আসছি। থ্যাংক ইউ বাবু। বিগ বাজার মলে চলে আসো। ওকে সোনা, আসছি। বাই বাই, তাড়াতাড়ি আসো কিন্তু। ওকে। তারপর মাহি ফোনটা কেটে দেয় আর আমরা তাদের উম্মা দেওয়া দেখেই বুঝতে পারছি কে ফোন দিছে। তাই আমি বললাম, কি রে মেঘলা, কোথায় যেতে বলল? দোস্ত তুই কীভাবে বুঝলি মেঘলা ফোন দিয়েছিল? শোন, তোর থেকে আমার বুদ্ধি একটু বেশি বুঝলি, আর তোরা যে উম্মা শুরু করেছিস
সবাই বুঝতে পারবে। যাই হোক, কোথায় আর কেন যেতে বললো তাই বল। আসলে মেঘলা একটু শপিং করতে যাবে, তাই বিগ বাজারে যেতে বললো। ঠিক আছে, যা যা। রাগ করিস না প্লিজ, বুঝতে তো পারছিস। ঠিক আছে, যা। তারপর মাহি চলে গেল। তখন আবিদ বলল, মাহি তো চলে গেল ওর জিএফের কাছে, তো আমরা এখানে থেকে আর কি করব? চল কোথাও দেখে ঘুরে আসি, সাথে মেয়েও দেখা হবে নি নতুন নতুন। ব্যাস, ঋতু জানতে পারলে আমার খবর করে দিবে। আরে ধুর, ও কেমনে জানবে? আমরা তো দুজনেই যাব। ওকে চল তাহলে। তারপর আমি আর আবিদ বাইক নিয়ে চলে গেলাম একটা মলে। হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, আমি এরই মধ্যে নতুন বাইক কিনেছি, গল্পে বাস্তবে না। তারপর আমরা মলে কয়েক পাক দিয়ে মলেরই একটা রেস্টুরেন্টে এসে বসলাম। তারপর কফি খেতে লাগলাম। একটু পর আবিদের একটা ফোন আসে আর সে হেঁটে উঠে চলে যায়। তখন আমি বসে আছি একা। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে আরাফাত বলেই জড়িয়ে ধরল। আমি তো পাথর হয়ে গেলাম। তারপর তাকে ছাড়িয়ে দিলাম আর বললাম, কে আপনি? আরে শাকিলা, তুই কোথা থেকে? চিনতে পারছিস তাহলে? কি যে বলিস, তোরে চিনব না কেন? তাও ঠিক, আমরা তো একসাথেই পড়েছি তাই না? এবার বল, তুই এখানে? আসলে তুই তো জানিস আমার বিয়ে হয়েছে আর আমি ঢাকায় থাকি, আর কয়েকদিন পর আমার এক বন্ধুর বিয়ে, তাই এখানে আসছি। ও ভালো। আচ্ছা, তোর নাম্বার দে তো। এই নে, 013157470। দুইটা দিলাম না, আপনারা হয়তো আমাকে জ্বালাতন করবেন। তারপর আমি আর শাকিলা কিছুক্ষণ হেসে হেসে কথা বললাম। আমি হঠাৎ খেয়াল করলাম কেউ একজন শাকিলা আমাকে জড়িয়ে ধরার পর থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে তো অবাক। আরে এটা তো ঋতু। এখন আমার কি হবে আল্লাহই জানে। এরই মধ্যে শাকিলা বলে উঠল, আজকে আসি রে, বাই। বাই। তারপর সে চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম। তারপর ঋতু আমার কাছে আসলো। আমি বললাম, ঋতু তুমি যা ভাবছো আর বলতে পারলাম না। ঠাস ঠাস করে দিল আর বলল, তুই এতটা খারাপ, একটা মেয়েকে জড়িয়ে ধরিস, ছি। তারপর সে চলে গেল। এরই মধ্যে আবিদ এসে বলল, বন্ধু কিছু মনে করিস না, আমি শাকিলা আসার পর থেকে এখন পর্যন্ত সবই দেখেছি, চিন্তা নাই, সব ঠিক হয়ে যাবে। বুঝি না সব খালি আমার সাথেই কেন হয়। বাদ দে, চল বাসায় যাই। চল। তারপর আমরা বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাই এসেই শুয়ে পড়েছি। সকালে কি হলো আপনারা তো জানেনই। আসুন এখন বাস্তবে ফিরি। বাস্তব। তখন ঋতুকে বললাম, চোখের দেখা সবসময় ঠিক হয় না, আর সত্যও হয় না। যার জন্য আমার সাথে এমনটা করলেন সেটা আসলে সত্য নয়। ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল আর ওর বিয়ে হয়ে গেছে। এতদিন পর দেখা তাই এমনটা করেছে। আর আপনি কিছু না জেনেই ভালো, খুব ভালো থাকেন বলেই উঠে চলে আসলাম। তখন ঋতু ভাবতে লাগলো, আসলেই তো আমার খোঁজ নেওয়া উচিত ছিল। আমি কিছু না জেনে শুনে আরাফাতের সাথে এরকম করলাম। সে যদি আমাকে ভুল বোঝে ছেড়ে চলে যায়, না এ আমি কি করলাম বলেই কান্না করতে লাগলো। তখনই মা এসে বলল, কি হয়েছে? সে কিছু না বলে কান্না করতে করতে উপরে চলে গেল আর আমার রুমের সামনে এসে কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করব না, সত্যি। প্লিজ আপনি এখন ন্যাকা কান্না করবেন না তো, আমার ভালো লাগছে না, যান এখান থেকে। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না, যান। যে ভালোবাসার মানুষকে ভুল বুঝে সন্দেহ করে তাকে না ভালোবাসাই ভালো। প্লিজ আরাফাত, তুমি এসব বলো না, তুমি এসব বললে আমি কিন্তু সুইসাইড করব। যা খুশি করেন, জানতো আমি আপনাকে আর দেখতেও চাই না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, বাই। আমি তোমাকে সন্দেহ করি তো, আসলে তোমাকে ভালোবাসি তাই আমি এমনটা করি। আর হ্যাঁ, তুমি যেহেতু কখনো আমার এই মুখ দেখতে চাও না, আমিও আর দেখাবো না, বাই। বলেই কান্না করতে করতে চলে গেল। আমি তখন ভাবতে লাগলাম, আসলেই তো তাই, ঋতু আমাকে ভালোবাসে তাই এমন সন্দেহ করে। আমার এমনটা করা ঠিক হয়নি। তারপর হঠাৎ নিচ থেকে মায়ের চিৎকার শুনতে পেলাম। দৌড়ে গিয়ে যা দেখলাম তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারপর ঋতু দৌড়ে নিচে চলে গেল।
আর টেবিলের উপর থেকে ফল কাটা ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেললো। তখন মা এসব দেখে দৌড়ে রান্নাঘর থেকে ঋতুর কাছে আসলো, এসেই চিৎকার দিয়ে উঠলো আর বলল কি হয়েছে, কেন সে এমনটা করলো। রীতি কিছু না বলে মায়ের কোলে জ্ঞান হারিয়ে ফেললো। এরই মধ্যে আমি মায়ের চিৎকার শুনে দৌড়ে নিচে চলে আসি। এসে দেখি ঋতুর হাত থেকে রক্ত পড়তেছে, যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি ভাবতে লাগলাম যে ঋতু তাহলে সত্যি সত্যি সুসাইড করলো। না, আর ভাবতে পারছি না। এরই মধ্যে মা বলে উঠল, দেখ আরাফাত, ঋতু কি করে ফেলেছে, তুই কিছু একটা কর। মা তুমি কান্না করো না, আমি এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাবা তাই কর, আমার মেয়েটাকে তুই বাঁচা। তারপর আমি ঋতুকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসলাম আর নিজে গাড়ি চালিয়ে ঋতুকে হাসপাতালে ভর্তি করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আবিদ আর মাহিও চলে আসলো। আমি ওদের দেখেই জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। ওরা আমাকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, ঋতুর কিছু হবে না। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল, রোগীর আত্মীয় স্বজন কে আছে? কাছে গিয়ে আমি বললাম, কি হয়েছে বলুন। দেখুন, রোগীর অনেক রক্ত বের হয়ে গেছে, তাই এখনই B+ রক্ত লাগবে। তখন আবিদ বলে উঠল, স্যার আমার রক্ত B+, আমি রক্ত দিব। চলেন। তারপর আবিদ আমাকে বলল, এই আমি রক্ত দিতে যাচ্ছি, দেখবি ভাবি একদম ঠিক হয়ে যাবে, আর তুই কিন্তু একদম আর কান্নাকাটি করবি না বলে দিলাম। তারপর আমি আবিদকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তখনই আবিদ বলে উঠল, কান্না করতে মানা করলাম না তোকে, সরি, আর কান্না করব না। এই তো গুড বয়। মাহি, আরফাতকে দেখে রাখিস, আর কান্না করলি শুধু আমাকে বলবি, তারপর দেখবি আমি এসে কি করি। ঠিক আছে। আসলে সত্যিকারের বন্ধুরাই এমনই হয়, বন্ধুর জন্য মনে হয় জীবনও দিতে দ্বিধা করবে না। আমি দোয়া করি আল্লাহর কাছে যে আমার এই গল্পে দেওয়া 2 বন্ধুর নাম, তারা যেন বাস্তবেও এবং আমার বাকি বন্ধুরা আমরা সবাই যেন একে অপরকে বিপদে পাশে থাকতে পারি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। তারপর আবিদ চলে গেল। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলো, সাথে আবিদও এলো। এসে আবিদ বলল, বলেছিলাম না ভাবির কিছু হবে না। গিয়ে আবিদকে জড়িয়ে ধরলাম আর বললাম, সত্যি আজকে তুই না থাকলে যে কি হতো, থ্যাঙ্কস রে দোস্ত। আবিদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি তো অবাক। তারপর সে মাহিকে বলল, মাহি দেখ তো, এই কি আমাদের আরাফাত, যে বন্ধু হয়ে বন্ধুকে থ্যাঙ্কস দেয়, ওর সাথে কথা নাই, চল, বলে চলে যেতে লাগলো। আমি বুঝতে পেরে আটকাইলাম আর তাদের সামনে গিয়ে কান ধরলাম আর বললাম, সরি। এই না কি বলতেছি, বন্ধুত্বে তো নো সরি নো থ্যাঙ্কস। এবার তাহলে বুঝেছিস? বলি, ওরা 2 জন আমাকে জড়িয়ে ধরলো। তখন ডাক্তার বলল, আপনারা 3 বন্ধু নয়, মনে হচ্ছে এক ভাই। দয়া করি আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন এরকমই থাকে। থ্যাঙ্কস ডাক্তার। ডাক্তার, ঋতু কেমন আছে? এখন অবশ্য ঘুমিয়ে আছে, ঘুমের ওষুধ দিচ্ছি তো। ও, তো ঘুম ভাঙবে কখন? এই কিছুক্ষণের মধ্যেই, বলে ডাক্তার চলে গেল। এরই মধ্যে মা চলে আসলো। আসলে এই সময় মাকে সাথে করে আনিনি। তারপর মা এসে বলল, আরাফাত, আমাদের ঋতু এখন কেমন আছে? মা এখন ভালো আছে। এরই মধ্যে ঋতুর বাবা মা, মানে আমার শ্বশুর শাশুড়ি, থুক্কু এখনও তো হয়নি, মানে আমার ফুপা ফুফি চলে আসছে। এসে বলতেছে ঋতু কোথায় আর কেমন আছে। আমি তখন বললাম, আপনাদেরকে জানানো ঋতুর ব্যাপারে। আমি বলেছি। ও ভিতরে আছে আর ভালো আছে, ঘুমিয়ে আছে। এরই মধ্যে আব্বু চলে আসছে। তখনই একজন নার্স এসে বলল রোগীর ঘুম ভেঙেছে। এটা শুনে সবাই মিলে ঋতুর কাছে গেল, শুধু আমি, আবিদ আর মাহি ছাড়া। তারপর মা এসে বলল, ঋতু ডাকতেছে আমাকে, যা ভিতরে যা। তারপর আমি ভিতরে গেলাম। সবাই বের হয়ে আসলো। তখন ঋতু বলল, কেন এসেছিস তুই এখানে? তুই না বলেছিলি আমার মুখ দেখতে চাস না? তখনই আমি ঋতুর কাছে গেলাম আর সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। বললে তুই আমাকে মারলি। তখন আমি ঋতুর মাথার কাছে গিয়ে বসলাম আর বললাম, মারলাম। আমার বউকে আমি মারবো না তো কাকে মারবো শুনি? আমার মুখে বউ ডাক শুনে ঋতু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও তাকে জড়িয়ে ধরলাম। ভালোই যখন বাসো, তাহলে কালকে ওর বলেছিলে কেন? প্লিজ বাদ দাও, তখন আমার মাথা ঠিক ছিল না। আর হ্যাঁ, ওটার জন্য সরি। না, শুধু সরি বললে চলবে না, তো কাছে আসো বলতেছি।
আমি আমার মুখ ঋতুর মুখের সামনে নিয়ে গেলাম, আর সাথে সাথে সে 4 ঠোঁট এক করে দিল। আমিও কম কি, এরকম সুযোগ কি কেউ ছাড়ে? আমিও ওর সাথে সমান রেসপন্স দিতে লাগলাম। এরকম করে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ মাহি আর আবিদ এসে বললো এসব। ওদের কথা শুনে আমরা একে অপরকে ছেড়ে দিলাম, আর আমি বললাম, আসলে থাক, আর কিছু বলতে হবে না, সবই দেখেছি। ওই শালা, দেখছস যখন তখন আর একটু দেখতি, ডাক দিলি কেন? আহারে শালা, শোকের প্রেমে আমরা সমস্যা করলাম। আমার বিয়ে তো কালকের পরের দিন, ওখানে গিয়ে না হয় বাকিটা সেরে নিস। তোর বিয়ে মানে কার সাথে? আর এমন বলতেছিস কেন? সকালে বলার জন্য তোর বাসায় আসছিলাম, আর তোর মা যা বলল শুনেই তো এখানে আসলাম, বলার সময় পেলাম কই। যাই হোক, বাদ দে। আমিও কিন্তু যাব মাহি ভাইয়া। ভাবি, অবশ্যই যাবেন, তাই জন্যই তো আপনাদের দুজনকে নিতে আসলাম। মার্কেটে যাব। শোন, আমি যাচ্ছি, কিন্তু ঋতুকে না, ওর শরীর খারাপ, ও বাসায় থাক। না, আমিও যাব। কিন্তু? কোনো কিন্তু না, আমি যাব, আর মেঘলাকে নিজের হাতে সব পছন্দ করে কিনে দিব। যা থাক গা মহারানী, এখন অন্তত বাড়িতে যাই। কিন্তু আমি যাব কি করে? কেন, পায়ে হেঁটে? না প্লিজ, কোলে করে নিয়ে যাও না। এখানে সবাই দেখলে কি ভাববে? কিচ্ছু ভাববে না। মাহি, আবিদ ভাইয়া, আপনারা কিছু বলেন না। ওরা সবাই বলল, ঠিক ঠিক, ভাবি অসুস্থ, নে কোলে নে, তোদের আর পাম দিতে হবে না, চুপ থাক। তারপর ঋতুকে কোলে নিয়ে আসলাম। সবাই হাঁ করে দেখছিল। তারপর বাড়িতে এসে ওকে ঘরে নিয়ে যেয়ে শুয়ে দিলাম। তারপর মা এসে ওকে খাইয়ে দিয়ে রেস্ট নিতে বলল, আর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর দুপুরে খেয়ে নিলাম। তারপর উঠে ঋতুর রুমে গেলাম, দেখলাম ঘুমিয়ে আছে। তারপর ওর কাছে গেলাম, কপালে একটা কিস দিলাম, আর বললাম, আসলেই পাগলি, আমার জন্য কি না করতে পারে। তখন হঠাৎ সে বলে উঠল, সব করতে পারি। তুমি ঘুমাওনি? না। কেন? এমনি। একটু পর মাহির ফোন আসলো, বলল রেডি হয়ে বিগ বাজার মলে চলে আসতে। তারপর ফোন কেটে দিয়ে আমরা রেডি হয়ে চলে আসলাম। তারপর বিয়ের মার্কেট করছিলাম, আর আমি ঋতুর সাথে দুষ্টামি করছিলাম। এভাবে সব কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। ওরাও চলে গেল। রাতে খাওয়ার সময় যা বলল শুনে আমি হতবাক হয়ে গেলাম। মা বলল যে, তারপর ওরাও বাসায় চলে গেল, আর আমরাও বাসায় চলে আসলাম। তারপর রুমে এসে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। বাইরে বের হয়ে এসে দেখি ঋতু আমার বিছানায় বসে আছে। তখন আমি বললাম, কি ব্যাপার, তুমি আমার ঘরে কি মনে করে? কেন, আসতে পারি না নাকি? আসতে পারবে না কেন? অবশ্যই পারবে। তো এখন কেন আসছো তাই বলো। মামি খেতে যেতে বললো, তাই তোমাকে ডাকতে আসছি। আচ্ছা, তাই নাকি? তাই চলো এখন। বলে ঋতু যেই না চলে যেতে লাগলো, অমনি আমি পেছন থেকে ওর হাত ধরলাম আর নিজের কাছে নিয়ে আসলাম। এসে পেছন থেকে জড়িয়ে ধরলাম, আর ওর ঘাড়ের উপর মুখ রেখে বললাম, নিজে আসছো তোমার ইচ্ছেতে, যাবেও কি তোমার ইচ্ছেতে? একটু আদর না দিলে? দেখো, এখন কিছু করবে না, আর হবেও না। কেউ এসে পড়বে, ছাড়ো প্লিজ। না, আমি কিছু শুনতে চাই না, বলেই ওকে আমার দিকে ঘোরালাম। তখন ঋতু বলল, দেখো, ভালো হবে না কিন্তু। আর বলতে দিলাম না, তার আগেই 4 ঠোঁট এক করে দিলাম। এইভাবে 5 মিনিট ছিলাম। হঠাৎ ছোট বোন এসে বলল, আমার ছোট বোনের নাম সুইটি। হায় রে প্রেম রে, একজনকে বললো আর একজনকে ডাক দিতে, সে ডাকতে এসে নিজেই প্রেম করতে ব্যস্ত। সুইটির কথা শুনে আমরা একে অপরকে ছেড়ে দিলাম। তারপর আমি বললাম, আসলে সুইটি, তুই যা ভাবছিস তা না, ওর চোখে কি যেন পড়ছিল, তাই আমি। থাক, আর কিচ্ছু বলতে হবে না, আমি সবই দেখছি, নিচে আয়। বলেই চলে গেল। ধুর, এই সুইটিটা আসার আর সময় পেল না। বলেছিলামই কেউ চলে আসবে, কিন্তু কে শুনে কার কথা। হয়েছে, আর বলতে হবে না, নিচে চলো। এখন তো নিচে যাবেই। বাস যে খাইলা, নিচে যাবে না? আমি বাস না, দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলে ঋতুকে ধরতে গেলাম, ও দৌড়ে চলে গেল, সাথে আমিও গেলাম। তারপর খাওয়ার টেবিলে আমরা সোজাসুজি বসলাম। আমাদের দেখে সুইটি খালি হাসতেছে, আর ওর কানে কানে বললাম, চুপ, এত হাসিস কেন? ঘরের ভিতরের ঘটনা বলে দেবো? ভয় দেখাচ্ছিস আমাকে? বোন, তোর পায়ে ধরি, প্লিজ বলিস না, চকলেট দিমনি। ওকে, মনে থাকে জানো।
অবশ্যই। তারপর আমরা খেতে লাগলাম সবাই মিলে, আর আমি ঋতুর পায়ে সুড়সুড়ি দিচ্ছি, ও খেতে পারছে না। এরই মধ্যে মা হঠাৎ বলে উঠল, আরাফাত শোন। মা বলো। বলছিলাম কি, ঋতু তো বড় হয়েছে, তো আমরা সবাই মিলে ঠিক করেছি ওরে বিয়ে দিয়ে দেব, তুই কি বলিস? মায়ের এই কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। তখন আমি ঋতুর দিকে তাকালাম, সেও দেখি আমার দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে মা আবারও বলে উঠল, কি রে বল। মা এত তাড়াতাড়ি ওর বিয়ে দিবা? আরও পরে দাও, আগেও পড়াশোনা শেষ করুক। ছেলেটা খুব ভালো, আর ছেলে বাবা মা বলেছে বিয়ের পর তাকে পড়াবে। এইদিকে এসব শুনে আমার বুকে ব্যথা অনুভব করলাম, তাই আর বেশি কিছু না বলে শুধু বললাম, যা ভালো হয় করো, বলেই ঘরে চলে আসলাম। এটা কি হলো? ও ঘরে গেল কেন? থাক, বাদ দাও তো মা, যে যাই যাক, তুমি বিয়ের কথা বলো। কিন্তু তাও। বাদ দাও না মামি, এসব বিয়ের কথা পরে না হয় দিও। আরাফাত যখন অমত দিচ্ছে। ঋতু, তাদের ইচ্ছে তোকে তাদের বউ বানাবে। তারপর তারা একটু কথা বলে খাবার শেষ করলো। তারপর ঋতু আমার রুমে আসলো। হঠাৎ চলে আসলে যে? কেন আসছি জানো না? কিন্তু সবাই কি ভাববে? বারে, এইদিকে আমার ভালোবাসার মানুষটিকে আমি হারাতে চলছি, আর তুমি ভাবতেছো কে কি ভাবলো। এতটা ভালোবাসো আমাকে? আর কিছু না বলে এই ঋতুকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তো ঠিক আছে, আমরা মাহির বিয়ে হয়ে গেলে আমাদের ভালোবাসার কথা বলবো সবাইকে, ঠিক আছে? তারপর হঠাৎ মাহির ফোন আসলো, আমি ধরলাম। সে বলল, সকাল সকাল চলে আসিস, কিন্তু অনেক কাজ আছে। বললাম ওকে। তারপর ফোন কেটে দিয়ে ঋতু ওর ঘরে গেল, আমি শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, আমি কি সত্যি ঋতুকে হারিয়ে ফেলবো? তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ফোন বাজতেছে, আমি ঘুম চোখে নাম না দেখেই ধরলাম। হ্যালো। ওই শালা কিসের হ্যালো? কই তুই? এই তো বাড়িতে। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? দেখ তো কয়টা বাজে, তোকে কখন থেকে আসতে বলেছি। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। তারপর আমি বললাম, 5 মিনিটে আসছি বন্ধু, দাঁড়া। তারপর ফোন কেটে দিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে চলে গেলাম মাহির বাসায়। তারপর থেকে শুরু হলো কাজ আর কাজ। হঠাৎ ফোন আসলো, দেখি ঋতু ফোন দিচ্ছে। হ্যালো। খাইছো দুপুরে? না, এখন খাবো কেন, সময় হোক খাবো নি। তুমি খাইছো? সময় আবার কখন হবে? দেখো তো কয়টা বাজে। ঘড়িতে দেখি 3টা বাজতেছে। হায় হায়, কাজের ঠেলায় খেয়ালই নাই যে কয়টা বাজে। তারপর সে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও। আর শোনো। বলো। সন্ধ্যায় তাড়াতাড়ি রেডি হয়ে দেখো, আমি নিতে যাবো নি। ওকে। তারপর ফোন কেটে দিল। আবারও কাজে মনোযোগ দিলাম, খাওয়ার কথা মনেই নাই। এভাবে সন্ধ্যা হয়ে গেল। আমি ঋতুকে নিতে গেলাম। ঋতুর রুমে গেলাম, গিয়ে দেখলাম সে একটা নীল শাড়ি পরে আছে, মনে হচ্ছে একটা পরী বসে আছে আমার সামনে। তারপর সে চোখে কাজল দিল, মেকআপ করেনি, এমনিতেই যে সুন্দর। তারপর সে ঠোঁটে লিপস্টিক দিতে লাগলো। আমি বললাম, এটা দিও না। তুমি কখন আসলে? একটু আগে। 8। হ্যাঁ, ওটা দিও না, আমার এসব পছন্দ না। ওকে। তারপর ঋতুকে নিয়ে চলে গেলাম মাহির বাসায়। তারপর সবাই মিলে আনন্দ করে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আর আমরা, মানে আমি আর আবিদ, শুধু মেয়েদের সাথে টাঙ্কি মারতে লাগলাম। হঠাৎ দেখি ঋতু আমাকে ধরে নিয়ে একটা ঘরে গেল। তখন আবিদ বলল, আজকে তুই শেষ। তখন তাকিয়ে দেখি ঋতুর চোখ দিয়ে আগুন বের হচ্ছে রাগে। আমি বললাম, কি হয়েছে, এভাবে ঘরে আনলে কেন? কেন আসছি জানিস না তুই? না বললে কেমনে জানবো? মেয়ে দেখলেই টাঙ্কি মারতে ইচ্ছে করে, তাই না? আজকে তোর টাঙ্কি মারা বের করব। সরি, আসলে। কোনো সরি না, দাঁড়া তুই। তুমি আমাকে মেরো না প্লিজ, আমার কিছু হলে তোমারই কষ্ট হবে নি। হোক। আচ্ছা সরি, আর জীবনেও এমনটা করব না, প্রমিস। ঠিক তো? 100% ঠিক। ওকে। তাহলে লাঠি ফেলে দাও আর বাইরে চলো। ওকে। তারপর আমরা বাইরে চলে আসলাম। আমাকে দেখি, বন্ধু কি হলো তখন? কিছু না। আমি তো জানি। তাহলে চুপ থাক। এভাবে গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হলো। রাতে আমরা বাড়ি ফিরলাম, মাহি আসতে দিবে না, তাও জোর করে আসলাম। ঋতুর ভালো লাগছিল না, তাই বাড়িতে এসে ঋতু ওর ঘরে গেল, আমিও আমার ঘরে গেলাম। তারপর ঘুমিয়ে পড়লাম।
সকালে তাড়াতাড়ি উঠলাম কারণ আজকে মাহির বিয়ে। তারপর আমি চলে গেলাম মাহির বিয়েতে, আর বাড়িতে বলে গেলাম তাড়াতাড়ি যেতে। আর ঋতু বলল ও মেঘলার বাসায় যাবে। আমি মাহির বাসায় এসে সব কাজ করলাম, তারপর ওকে গোসল করিয়ে সবাই মিলে বের হলাম বিয়ের উদ্দেশ্যে। একটু পর আমরা সবাই চলে আসলাম মেঘলাদের বাড়িতে। তারপর গেটে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে। মাহি ওদের দেখে আমাকে বলল, ভাই তুই একটু সব ম্যানেজ করিস। ওকে, চিন্তা নাই। তারপর আমরা ওদের কাছে গেলাম। তখন সবাই বলে উঠল, আসেন দুলাভাই আসেন, শরবত খান। সে না হয় বর শরবত খাবে, কিন্তু আপনাদের তো চিনলাম না। এদের মধ্যে একজন বলল, আমি সুলতানা সাদিয়া, মেয়ের ছোট বোন। আর এ হলো আমার খালাতো বোন আরিফা, এ হলো আমার চাচাতো বোন রিমা। এভাবে পরিচয় করিয়ে দিল। তখন আমি বললাম, আচ্ছা তার মানে আপনারা আমার বেআইন, তাই না? তখন আবিদ আমার কানে কানে বলল, বন্ধু সাদিয়া কিন্তু আমার, ওকে কিছু বলিস নাই। আমি তো অবাক। আবিদ এসেই আমার বেআইনকে ওর চালিয়ে দিল। ওকে। তারপর ওরা সবাই বলল যে শরবত খান। না, আমরা এসব খাই না। তাই? তাহলে 5,000 টাকা দেন, খেতে হবে না। আমরা 1 টাকাও দিব না। না দিলে ভিতরে যেতে দিব না। সমস্যা নাই, তোমাদের মেয়েই বসে আছে আমার বন্ধুকে বিয়ে করার জন্য, আমরা না হয় ফিরেই যাই। মাহি চল, বলেই যেতে লাগলাম। মাহি তো হাঁ হয়ে সব দেখছে। হঠাৎ এই তো ঋতু আমাকে চিনে মনেই নাই। তারপর ওরা রাগে ফুঁসতে লাগলো, আর আমরা ভেতরে গেলাম। তারপর বিয়েটা হয়ে গেল। আমরা সবাই বাসায় চলে আসলাম বউ নিয়ে। তারপর রাতে বাসর ঘরের সামনে যা হলো, তারপর আমরা বউ নিয়ে বাসায় চলে আসলাম। সবাই তো বউ দেখার জন্য চলে আসলো। তারপর ভাবিরা মেঘলাকে ঘরে নিয়ে গেল। আর এইদিকে আমরা মানে আমি আর আবিদ মাহিকে নিয়ে ছাদে চলে গেলাম, আর এভাবে গল্প করতে লাগলাম। মাহি তো মেঘলার কাছে যাওয়ার জন্য মনে একবারে ছটফট করছে, সেটা আমি আবিদ বুঝতে পেরে মনে মনে হাসতেছি, কিন্তু তাও ওকে যেতে দিচ্ছি না। বেচারা মাহি কিছু বলতেও পারছে না। এরকম করে যখন 12টা পার হতে লাগলো, তখন আমরা ছাদে। হঠাৎ মাহির বাবা মানে আঙ্কেল এসে বলল, কিরে মাহি, তুই এইখানে কেন? যা ঘরে যা, বৌমা তোর জন্য কখন থেকে অপেক্ষা করতেছে। মাহি কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আঙ্কেল আমরাও অনেকবার বলেছি যাওয়ার জন্য, কিন্তু ও তো যাচ্ছে না। বলতেছে আমাদের সাথে নাকি আড্ডায় দিবে। বলেন তো এটা কি ঠিক দেখায়? নতুন বউ ঘরে রাইখা আমাদের সাথে আড্ডা দিচ্ছে, তো আবার আজকে ওদের বাসর রাত। আমি জানি মাহি আঙ্কেলকে খুব ভয় করে, তাই জায়গা মতো দিলাম একটা। মাহি তো আমার কথা শুনে হাঁ হয়ে গেছে। মনে মনে বলল, সারা তোরা নিজেরাই যেতে দিলি না, আর এখন নিজেরাই বলতেছিস যেতে বলছিস। মাহি কিছু বলার আগেই আঙ্কেল আবারও বলে উঠল। আঙ্কেল বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে কি করিস, যা ঘরে যা। তারপর আঙ্কেল চলে গেল। মাহি আমাদের দিকে রাগে চোখে তাকালো আর বলল, আমাকে যেতে বলছিস তাই না? আরে কুল কুল, এত রাগের কি আছে, আমরা তো একটু মজা করলাম। চল তোকে ঘরে দিয়ে আসি। আজকাল কিছু বলবো না, পরে শোধ ঠিকই নিব, দেখিস। ওকে। তারপর আমরা মাহিকে ওর বাসর ঘরের সামনে নিয়ে আসলাম। এসেই তো দেখি ঋতু ভাবিরা দরজা আটকে রাখছে। ভাই কিছু একটা কর, নইলে আজ আর আমার বাসর হবে না। আহারে বেচারা, ওকে কিছু একটা করতেছি, হাজার হোক তুই আমার বন্ধু বলে কথা। তারপর আমরা সবাই মিলে বাসর ঘরের সামনে গেলাম। ভাবিরা কি দেবরের বাসর করবে নাকি? কিছু বলছে না, শুধু আমার দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারলাম ঘটনাটা, তাই বললাম, আহ ভাবি, এসব আবার বলা লাগে নাকি? তোমরা কি করনি নাকি? জানো না বুঝি যে জিজ্ঞাসা করতেছ? যদি নাই করে থাকো তাহলে বলো, আমি আর আবিদ আছি তোমাদের জন্য। মাহিকে আজকে যেতে দাও, ওর বউ অপেক্ষা করতেছে। ভাবিরা তো ছাড়বেই না। অনেক কষ্টে মাহিকে ঘরে পাঠালাম। এরই মধ্যে ঋতুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আমি তো ভয়ে শেষ। তারপর আরেকটু মজা করে ভাবিরা চলে গেল, আর আমি আর আবিদ যেতে লাগলাম। হঠাৎ কোত্থেকে ঋতু এসে বলল, আবিদ ভাইয়া তুমি যাও, তোমার বন্ধুর সাথে আমার কথা আছে। আচ্ছা বলেই চলে গেল। তখনই ঋতু আমার কলার ধরে একটা ঘরে নিয়ে গেল আর দরজা বন্ধ করে দিল। তখন আমি বললাম, কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন?
চুপ, একটাও কথা বলবি না তুই। আমি বুঝলাম সে এখনো রেগে আছে। রেগে আছো? দাঁড়া, তোরে মজা দেখাচ্ছি। বলে আমার গলা চেপে ধরলো। ছাড়ো, কি করছো? লাগছে তো, মরে যাব। যা, তুই মরেই যা। তুই মরে গেলে আর ভাবিদের সাথে টাঙ্কি মারতে পারবি না। আচ্ছা, আর কখনো এমন হবে না, প্লিজ ছেড়ে দাও। কিন্তু সে ছাড়ছে না, তাই আমি বাধ্য হয়ে ওর মাথার পেছনে হাত দিলাম আর চুল মুঠো করে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। আমার এমনটা করায় ঋতু মনে হয় বরফ হয়ে গেছে। একটু পর আমি তাকে ছেড়ে দিলাম। একটু পর শান্ত হয়ে ঋতু আমাকে বলল, কেন করো তুমি এমনটা? জানো না তোমার পাশে অন্য কাউকে ভাবতেও পারি না আমি, আর তুমি কি না? তখন ঋতুকে জড়িয়ে ধরলাম। তারপর ওকে বললাম, আরে পাগলি, আমি তো মজা করি সবার সাথে, তুমি বোঝো না? আর হ্যাঁ, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না, প্রমিস। আর তোমাকে কখনো ছেড়েও যাব না। কিন্তু তাও এসব আর তুমি করবে না। আচ্ছা ঠিক আছে। তো রাতে তো খাওনি তাই না? সেটা আমি জানি। তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। বলেই সে নিচে চলে গেল খাবার আনতে। আমি তখন ভাবতে লাগলাম, আসলেই পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। একটু পর ঋতু খাবার নিয়ে আসলো আর বলল, খেয়ে নাও। খাবো না। কেন? যদি কেউ খাইয়ে দেয় তো তাহলে খেতে পারি। ওই, আমি কি তোমার বউ নাকি যে খাইয়ে দিব? বউই তো, আর শুধু বউ না, আমাদের ভবিষ্যৎ সন্তানের আম্মু তুমি। বলেই পেছন থেকে জড়িয়ে ধরলাম। হয়েছে, এখন ছেড়ে দাও আর আসো, তোমাকে খাইয়ে দেই। তারপর ঋতু আমাকে আর আমি ঋতুকে খাইয়ে দিলাম, কারণ আমি জানি সেও খায়নি। তারপর ঋতু আমাকে গুড নাইট দিয়ে মায়ের সব কাজিনদের কাছে চলে গেল ঘুমাতে। আর এইদিকে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুমিয়ে পড়লাম। ওইদিকে মাহি আর মেঘলা ভালোবাসার সাগরে ডুব দিচ্ছে, কারণ আজকে তাদের ভালোবাসা সম্পূর্ণ হলো। সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে কাজ করতে লাগলাম। এভাবে সকাল থেকে দুপুর হতে লাগলো। মেয়ের বাড়ির লোকজন সবাই আসতে লাগলো। আবিদের তো কোনো খবরই নাই, কারণ সাদিয়া আসছে না, ওর সাথেই ব্যস্ত। তারপর দুপুরে খাওয়ার পর সবাই চলে যেতে লাগলো। আর ওইদিকে আবিদ সাদিয়ার নাম্বার নিচ্ছে। আর হ্যাঁ, সাদিয়াও আমাদের কলেজেই পড়াশুনো করে, সেও আমাদের 1 বছর বড়। আমি বুঝতেছি না আমাদের 3 বন্ধুর কপালে কি শুধু সিনিয়র মেয়ে আছে নাকি। তারপর এভাবে দিন চলে গেল, আমরাও বাসায় চলে আসলাম। তারপর থেকে আমি আর ঋতু একসাথে কলেজে যাই, আসি। মাহি আর মেঘলাও একসাথে আসে যায়। আবিদও সাদিয়াকে পটানোর চেষ্টা করতেছে। এভাবে কয়েকদিন চলে যায়। আজকে রবিবার, কলেজে সেই আবিদ বলল, বন্ধু, আজকে আমি সাদিয়াকে প্রপোজ করব। ওকে, করিস। বন্ধু, তুই একটা ভালো করে প্রপোজ বলে দে না প্লিজ। শেষমেশ আমাকে আবার ধরলি তোরা। দে একটা বলে, এত করে বলছে। তুই চুপ কর। দে না দোস্তু, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, দিতেছি, বেশি নাটক করতে হবে না। তারপর আমি আবিদকে প্রপোজ বলে দিলাম। ও তো সেই খুশি। একটু পর সাদিয়া আসলো। সাদিয়া আমাদের কাছে আসলো। তখনই আবিদ ওর সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল সামনের দিকে ধরে বলল, প্রপোজের কথা আমি যা শিখিয়ে দিলাম। দেখেছি তোমায় প্রথম যেদিন, পড়েছি তোমার প্রেমে, থাকতে পারছি না আর তোমাকে ছেড়ে। ভালোবাসি তোমায়, ছেড়ে যাব না কখনো। তুমি ফিরিয়ে দিও না আমাকে, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তাই ভালোবাসার কথা বলতে করতেছি না দ্বিধা। তুমি শুধু আমার। আই লাভ ইউ সাদিয়া। তারপর সাদিয়া আবিদের ফুলটা নিল আর প্রপোজ অ্যাকসেপ্ট করলো। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরলো। একটু পর আমি বললাম, হয়েছে, এখন তো ছেড়ে দে, এটা কলেজ। তারপর তারা একে অপরকে ছেড়ে দিল। তারপর আমি আবারও বললাম, চল আবিদ, আজকে তুই খাওয়াবি আমাদের, সেদিন আমার থেকে খাইছিলি। ঠিক চল। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। সেখান থেকে খাওয়া দাওয়া করে সবাই যার যার জিএফ নিয়ে ঘুরতে বের হলাম। ওরা ওদের মনে চলে গেল, আর আমি আর ঋতু আমাদের মতো। এভাবে সন্ধ্যার সময় বাসায় আসলাম। বাসায় আসতে মা ডাকছিল, তাই ওনার রুমে গেলাম। তখন মা বলল, দেখ তো ঋতুর জন্য ছেলেটা কেমন হবে। না দেখেই বললাম, বাদ দাও না, আমাকে এসব দেখাচ্ছ কেন, তোমরা যা হয় করো। আরে একবার তো দেখ, তুই তো ঋতুর একটা ভাই, তাই না? মায়ের জোরাজোরিতে আমি ছবিটা দেখলাম। বর দেখেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। সে ছেলেটা। তারপর মায়ের জোরাজোরিতে আমি ছবিটা দেখলাম, আর দেখে আমি হাঁ হয়ে গেলাম। একবার ছবির দিকে তাকাচ্ছি তো একবার মায়ের দিকে তাকাচ্ছি।
মা দেখি হাসতেছে। তখন মা বলল, কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? আর সুইটি আমরা সবই বলেছে। আরে গাধা, তুই না বললেই কি আমরা তোর সাথে ঋতুর বিয়ে দিতাম? আর সেই জন্য তো ঋতুকে আমাদের এখানে আনছি। কি? মা সেটা ঠিক আছে, কিন্তু ঋতুকে এসব বলবে না, ওকে? কেন? সারপ্রাইজ দিব। ওকে। আমি আর কিছু না বলে ঘরে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ঋতুর রুমে গেলাম। দেখলাম ও মাত্র ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে আছে। আমি চুপি চুপি ওর কাছে গেলাম আর পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। আর ও কেঁপে উঠল আর বলল, কে কে? আমি তোমার পিচ্চি হবু বর্গ। ভয় পাইছো নাকি? ভয় পাবো না কেন? এভাবে হুট করে কেউ জড়িয়ে ধরে? সরি, কিন্তু কি করব বলো, তোমাকে দেখলে নিজেকে যে সামলাতে পারি না। তাই তো মশাই, আমাকে যদি পেতে চাও তো শাশুড়ি মাধ্যক্য মামিকে আমাদের ভালোবাসার কথা বলতে হবে না? না থাক, বলবো না মাকে। কেন? বলে আর কি হবে বলো, বিয়ে তো আর দিবে না। তার চেয়ে বরং তোমার যার সাথে বিয়ে দিতে চাই তাকেই বিয়ে করো, সুখে থাকবে। তুমি এসব বলতেছো? কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আর তুমি কি না ভালো, তুমি চাও তো সবাই যাকে বলবে তাকেই বিয়ে করি। আচ্ছা তাই হবে। এই বলে ঋতু কান্না করতে করতে চলে যেতে লাগলো। তখন আমি পেছন থেকে ওর হাত ধরলাম আর এক ঝটকায় নিজের কাছে নিয়ে জড়িয়ে ধরে বললাম, এত সহজে আমার ভালোবাসাকে ছেড়ে দেবো নাকি? না দিতে চাইলেও দিতেই হবে, কারণ তুমি তো এটাই চাও। আমি কি চাই সেটা পরে বলছি, তার আগে এই ফুলটা নাও আর একটা খুশির খবর শোনো। তারপর আমি ওকে ছেড়ে দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, হ্যাপি রোজ ডে আমার পাগলি। আর খুশির খবর হলো, মা নিজেই চাই তোমাকে ছেলের বউ করতে। আর ওই খাবার টেবিলে আমাদের কোথায় বলছিল, কিন্তু আমরা বুঝিনি। এটা বলার সাথে সাথে ঋতু আমার হাত থেকে ফুলটা নিল আর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। বুঝি না মেয়েরা এত কান্না করে কিভাবে, আমাকে তো পিটালেও এক ফোঁটা পানি বের হয় না। তারপর আমি তাকে বললাম, এই পাগলি কান্না করতেছো কেন? জানো আমার কতটা কষ্ট হয়েছিল যখন তুমি ওসব বলেছিলে? আহারে শয়তান পাজি। কি করছো? মারছো কেন? লাগতেছে তো। লাগুক, আমার বর আমিই মারবো, আবার আমিই তার সেবা করব। তোমার কি? তাই না? তাই। দাঁড়াও মজা দেখাচ্ছি, বলে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন ও বলল, কি করছো? ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। পাও, আমার বউ, আমি বুঝবো। তাই না? আর কিছু বলতে দিলাম না, তার আগেই বুঝতেই তো পারছেন। 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। ও তখন বলল, এভাবে কি কেউ কিস করে? আর একটু হলে তো মরেই যেতাম। মরবে না গো। যাই হোক, শোনো না। বলো। চলো না, আজকে তো রোজ ডে, কোথাও থেকে ঘুরে আসি বিকালে। ওকে। থ্যাংক ইউ। হয়েছে, আর ঢং করতে হবে না। কি বললি? আমি ঢং করতেছি? আমাকে আর পাইকে এক দৌড়ে আম্মুর কাছে চলে আসছি। মা দেখো, শাকচুন্নিটা আমাকে মারতে আসতেছে। মারবো না তো কি করবো? তুই আমাকে ঢং করার কথা কেন বললি? আর এখন আবার শাকচুন্নি বলতেছিস? তোকে তো আজ আমি খেয়েই ফেলবো। এই এবার থাম, তোরা অনেক ঝগড়া করেছিস। মা তুমি তো জানো আমি কত ভালো ছেলে। জানি তো, এমন ভালো যে মায়ের কাছে ভালোবাসা মানুষের কথা বলতে শরম পায়। মা ভালো হচ্ছে না কিন্তু। ঠিকই বলেছ মা, না মানে মামি। মামি বলতেছিস কেন? মাটাই তো ভালো ছিল, কয়েকদিন পরই তো তুই আমার ছেলের বউ হবি। ওকে মা। তারপর ঋতু মাকে জড়িয়ে ধরলো আর আমার দিকে তাকালো। আমি তখন ইশারা করে বললাম, আমাকেও একটু জড়িয়ে ধরো। তখন ও হাসতে লাগলো। তাই আমি ঘরে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। তারপর দুপুর হয়ে গেল, আমি উঠে গোসল করলাম। একটু পর ঋতু এসে ডেকে গেল খাওয়ার জন্য। তারপর নিচে গেলাম খাওয়ার জন্য। খাবার টেবিলে বসলাম আমি আর আমার সোজা ঋতু। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই আমি টেবিলের নিচে দিয়ে ঋতুর পায়ে সুরসুরি দিতে লাগলাম। সে খেতে পারতেছে না, শুধু চোখ বড় বড় করে আমার দিকে তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে আছি। তারপরে খেয়ে দিয়ে ঘরে চলে আসলাম, এসেই ঘুমিয়ে গেলাম। ওইদিকে আবিদ আর সাদিয়া তো সারাক্ষণ ফোনে কথা বলতে ব্যস্ত। হ্যালো জানু। সোনা বলো। কি করো বাবু? বসে আছি, তুমি কি করো? আমিও। খাইছো দুপুরে? তুমি? আবিদ তো বিকেলে দেখা করবে, কিন্তু
অবশ্যই। ওকে, বিকেলে তাহলে দেখা হচ্ছে। বাই। বাই। বিকেলবেলা। এই আরাফাত উঠো না, বেড়াতে যাব চলো। হুম। এই কি করতেছো, ছাড়ো, কেউ এসে পড়বে তো। আসুক, তাতে আমার কি। প্লিজ ছাড়ো, বেড়াতে যাব চলো। আচ্ছা, ঠিক করে চলো। তারপর আমরা রেডি হয়ে বাইরে এসে রিক্সা ডাক দিলাম এবং রিক্সা করে একটা পার্কে গেলাম। ও মা, গিয়ে তো আমরা অবাক যে আবিদ সাদিয়া ওরা বসে প্রেম করতেছে, আর আবিদ সাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আমরা ওদের কাছে গেলাম আর আমি বললাম, হায় রে ভালোবাসা, কয়দিন হলো পরিচয়, আর এর মধ্যেই এসব। ভাই, তোরা তাড়াতাড়ি বিয়ে করে নে। আমার কথা শুনে আবিদ উঠে বসলো আর বলল, থ্যাঙ্কস দোস্ত, আজকেই বাড়িতে বলবো। তা না হয় বলবি, কিন্তু সাদিয়াকে গোলাপ দিছিস? না ভাইয়া, দেয়নি। কি আবিদ? আরে রাগিস কেন? দেইনি, তুই আসবি বলে তোর সামনে দিমু, আর এখনই দিচ্ছি, দাঁড়া। ওই শালা, আমার দোহাই দিচ্ছিস বলেই কেলানি দিলাম। তারপর আবিদ সাদিয়াকে গোলাপ দিল, সাদিয়া ওকে জড়িয়ে ধরলো আর ওরা চার ঠোঁট এক করে দিল। একটু পর আমি বললাম, ভাই, এখানে আমরাও আছি রে, একটু তাকাস। আমার কথা শুনে ওরা একে অপরকে ছেড়ে দিল। তারপর সবাই মিলে ফুচকা খেতে গেলাম। ঋতু বলল, ঝাল কম, একটা বেশি একটা। তারপর মামা ফুচকা দিল, আমি এক পিস মুখে দিলাম আর সাথে সাথে আমার মুখ লাল হয়ে গেল। এই কি হয়েছে? ঝাল। মামা ওটাতে ঝাল আসলো কেমনে? ভুলে চলে গেছে মনে হয়। পানি দেন। পানি তো নাই আপা, শেষ হয়ে গেছে। কি? আর ওইদিকে আমার ঝাল কমছেই না, তাই ঋতু আর কোনো কিছু না বুঝে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে নিল। আবিদ সাদিয়া তো অবাক হয়ে দেখতেছে আর হাসতেছে। একটু পর ঋতু আমাকে ছেড়ে দিয়ে বলল, এবার কি ঝাল কমেছে? তখন আবিদ বলে উঠল, হায় রে বন্ধু, এমন ঝাল বেশি যদি আমার ফুসকাতেও হতো তাহলে কতই না ভালো হতো। তারপর আমরা শরমে আর কোনো কথা বলতে পারলাম না। এভাবে আমরা সবাই মিলে ঘুরতে চলে আসলাম। এসে আমি শুয়ে পড়লাম। একটু পর আবিদ ফোন দিয়ে বলল, হ্যালো। বল। দোস্ত, কাম তো হয়ে গেছে। কি কাম? সামনের 9 তারিখে তো আমার বিয়ে। কি? হুম। অভিনন্দন। ধন্যবাদ। বাই, পরে কথা হবে। ওকে বাই। তারপর ঋতু ডেকে গেল। আমি নিচে গেলাম খেতে। খাওয়ার টেবিলে আব্বু আমাকে যা বলল শুনে আমি অবাক হয়ে গেলাম। ঋতু ডাক দিল, তাই খাবারের জন্য
চলে আসলাম। রাতে আমি আর মাহি মিলে অনেকক্ষণ আবিদের সাথে মজা করে বাসর ঘরের কাছে আসলাম। এসে দেখি ভাবিরা দাঁড়িয়ে আছে। তারপর তাদের কোনো মতে বুঝিয়ে আবিদকে ঘরে ঢুকে দিলাম। তারপর কি হলো আবিদ আর সাদিয়া জানবে, কারণ আমি তো ভিতরে যাইনি, তাই বলতে পারবো না। শুধু এতটুকু জানি ওরা সুখের সাগরে ভাসতেছে। এইভাবে কয়েকদিন চলে গেল। আর 2 দিন পর আমার বিয়ে। ভাবতেই আমার কেমন জানি লাগতেছে। তারপর আমি, মাহি আর আবিদ বাসায় চলে গেলাম। তারপর ওদের বাসায় সবাইকে দাওয়াত দিতে ওদের নিয়ে চলে আসলাম মার্কেটে। সাথে ঋতু, সাদিয়া, মেঘলাও ছিল। তারপর সবাই মিলে মার্কেট শেষ করে বাসায় চলে আসলাম। ওদের বললাম কালকে তাড়াতাড়ি চলে আসতে, কারণ বিকেলে আমার গায়ে হলুদ। বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেল, তাই এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। রাতে ঋতু ডাকলো খাওয়ার জন্য, তাই ঘুম থেকে উঠে নিচে গেলাম খাওয়ার জন্য। তারপর আমি রুমে আসলাম, জানি ঋতু আসবেই, তাই দরজার পিছনে লুকালাম। ঠিক একটু পর ঋতু আসলো। ঘরে যেই না সে ঘরের ভিতরে পা দিছে, আমি পিছন থেকে দরজা বন্ধ করে দিছি। ও সেই ভয় পাইছে আর বলতেছে, এই কি করতেছো? দরজা বন্ধ করলে কেন? দরজা খুলে দাও। চুপ, কোনো কথা নয়। তারপর আমি আস্তে আস্তে তার কাছে যেতে লাগলাম। সে পিছাতে লাগলো। একসময় সে খাটে পড়ে গেল। আমিও ওর উপর শুয়ে পড়লাম আর বললাম, এবার কোথায় যাবে? দেখো প্লিজ, এমনটা করো না। আর তো একদিন। ভয় পাইছো নাকি? দূর পাগলি, আমি তো মজা করছিলাম। ভয় পাবো না? এরকম মজা কেউ করে? আচ্ছা সরি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে ঋতু এসে আমাকে ডাক দিল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। মাহি আর আবিদের দেখলাম খুব কাজ করতেছে। আমার তো কোনো কাজই নাই। এভাবে সন্ধ্যা হয়ে গেল আর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আমরা সবাই খুব মজা করলাম। রাতে আমি আর ঋতু, আবিদ আর সাদিয়া, মাহি আর মেঘলা সবাই মিলে খুব নাচ করলাম। আসলে ঋতু আমাদের এখানে থাকছে তো, তাই এখান থেকেই বিয়েটা হচ্ছে। তারপর সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ আজকে আমার বিয়ে। তারপর ফ্রেশ হয়ে ঋতুর রুমে গেলাম। দেখলাম কয়েকজন মিলে ঋতুর সাথে মজা করতেছে। আমাকে দেখেই একজন বলল, আরে দুলাভাই যে, আসেন আসেন, বউকে ছাড়া মন ছটফট করছিল বুঝি? বাকিরাও হাসতে লাগলো। কোনো কথা বললাম না, সোজা নিচে চলে আসলাম। তারপর দুপুর হয়ে গেল, আমাদের বিয়েটা হয়ে গেল। এখন শুধু ভাবতেছি রাত কখন হবে। তারপর রাত হয়ে গেল, কিন্তু মাহি আর আবিদ আমাকে নিয়ে ছাদে গেল। বলতেছে চল আড্ডা দিব। আমি আগেই জানতাম ওরা এমনই করবে, কারণ আমিও যে ওদের সাথে এমনটা করেছি। রাত 1টা বাজবে, এমন সময় আব্বু আসলো। এসে বলল, কিরে, ঘরে বউ রেখে এখানে কি করিস? যা ঘরে যা। ওরা তখন বলল, আঙ্কেল, অনেকক্ষণ থেকে আমরাও বলছি, শুনছে না। দিল একটা বাঁশ জায়গায় মতো। তারপর আমি আমার বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে কেমন জানি লজ্জা করতেছে। তারপর কোথা থেকে ভাবিরা আর হারামি 2টা এসে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে দিল আর বলল, সাবধানে বিড়াল মারিস। তারপর আমি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ঋতু এসে আমার পা ধরে সালাম করলো আর বলল, যাও উজু করে আসো, 2 রাকাত নামাজ পড়বো। তারপর আমি অজু করে আসলাম। তারপর নামাজ পড়লাম এবং ওখান থেকে এই ঋতুকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। তারপর ওকে শুইয়ে দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম এবং আমি ঋতুর বুকের উপর থেকে শাড়ির আঁচল দিয়ে ওর বুকে মুখ ডুবে দিলাম। হয়েছে অনেক শুনেছেন, আমাদের তো শরম বলতে কিছু আছে নাকি? আর এইভাবেই আরাফাত আর ঋতু ভালোবাসা সাগরে ভাসতে লাগলো, কারণ তাদের ভালোবাসা আজকে পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন অলে প্রেস করবেন, যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং যারা এখনও ভিডিওতে লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে। এবং এর পরবর্তী গল্প আপনারা কেমন চান, বা আপনাদের কোনো নাম আছে কিনা, যে আপনার নামে আমরা কোনো গল্প বানাতে পারি কিনা, সেটাও কমেন্ট করে বলতে পারেন। অবশ্যই আমরা চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।